অদ্ভুত একটা শব্দ হচ্ছে, শনশনও না আবার খটখটো না। শব্দটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। খাটের নিচে মাঝে মাঝে ছুঁচো দৌড়দৌড়ি করে, তবে সেই শব্দ কিচকিচি ধরে। আবার পুরনো খাটের ঘুণের শব্দ আসে, তবে সেটা খ্যাচ খ্যাচ ধরে। তবে এটা খটখট শব্দ। রাত কত দূর গেল বোঝা যাচ্ছে না। হারিকেনটাও নিভে গেছে, ঘোর অন্ধকার চারিদিকে। শব্দটা এবার থেমে গেছে। চোর টোর আসেনি তো? জাফরের এবার হাসি পেল। চোর আসবে কি জন্যে আসবে? আছে কি নেবার তার এই গরিবের ঘর থেকে? খাট বলতে পুরনো একখানা চোখ, তার উপর একটা খাতা পাতা, ঘরের মধ্যে কিছু মাটির আর অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, এই ছাড়া কিছুই নেই। আসমানের কিছু কাপড় চোপড় আছে মাটির হাঁড়িতে, ওখানে রাখা, কারণ পোকায় না কাটে। তার ঘরে না আছে একটা আলমারি, না আছে একটা আলনা। দড়িতে টাঙানো কিছু পুরনো কাপড় চোপড় থাকে, সেগুলো এখন নেই, কারণ আসমানি এখন হাসপাতালে। জাফর বাইরে বেরিয়ে আসলো। আকাশ কিছুটা পরিষ্কার, দু একটা তারা দেখা যাচ্ছে, তবে চাঁদ নেই। তবে তারার আলোয় সে যা বুঝলো তা হচ্ছে গরুটা উঠে গেছে। যে চেন দিয়ে ওর গলা আর পাটা বাঁধা, সেটা ওদিক ওদিক হাঁটবার জন্যও কোনো কিছুতে বেঁধে এই শব্দটা হচ্ছে। গরুটাই তার সম্বল। ওটার কাছে গিয়ে কথা বলতে সে তাকিয়ে ডাক দিল, গাভীর গরু, কিছুদিনের মধ্যে বাচ্চা হবে। গরু উঠে গেছে মানে সকাল হতে দেরি নেই। জাফরের এর অভাবের দিনেও সে গরুর যত্ন নেয়, নিজে না খেয়ে ওকে খাওয়ায়। গরুর বাচ্চাটা হলে ওটা দুধ দেবে, তারপর সেই দুধ বেচে সংসারে সচ্ছলতা আসবে। চাকরি চলে যাবার পর ওর মাথা ঠিক ছিল না। ভরা শীতকাল, সবাই লেপের নিচে, রাস্তাঘাটে কোনো লোক নেই। জাফরের নাইট ডিউটি। দিনের বেলা সে সবজি খেতে কাজ করে। বউটা পোয়াতি, বাচ্চা হবে, বাড়তি রোজগার দরকার। সবজি ক্ষেত্রে ভালোই হবে এবার, কিন্তু রাত বাড়ার সাথে সাথে শরীর মানতে চায় না। ঘুমে সে একেবারে পড়ে যাবার মতো। এত শীত, কেউ আসবে বলে মনে হয় না। বিনোদন সিনেমা হলে নাইট গার্ড সে। শো শেষ হয়ে গেছে সেই রাত 12টায়, সবাই চলে গেছে। এখন মনে হয় রাত 2টো বাজে। সে গেটে তালা দিয়ে সামনে লবিতে বসে থাকলো। কখন ঘুমিয়ে গেছে জানে না। এই, তুমি ঘুমাচ্ছ কেন? কঠিন চেহারার এক যুবক ডাকছে জাফরকে। সে টর্চ লাইট হাতে গেট খুলে বেরিয়ে আসলো। আবার প্রশ্ন, এই, তুমি ঘুমাচ্ছ কেন? জাফর প্রথমে বুঝে উঠতে পারে লোকটা কে। এই সময় অন্ধকার থেকে ড্রাইভার ইমরান বেরিয়ে আসলো, সাথে বড় সাহেবের বাড়ির গার্ড শহীদুল। জাফর বুঝতে পারলো সে বিপদে পড়েছে। সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। কঠিন চেহারা যুবককে আরো কঠিন মনে হলো। সে ইংরেজিতে কি যেন বিড়বিড় করছে। জাফর কিছুই বুঝতে পারল না। সে দাঁড়িয়েই থাকলো, আর তার সামনে দিয়ে ছোট সাহেবের গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। পরদিন সন্ধ্যায় কাজে আসলেই প্রথমে দেখা হলো বুকিং ক্লার্ক ওসমান সাহেবের সাথে। সেও জাফরের মতো বিনোদন সিনেমা হলের কর্মচারী, তবে অনেক সিনিয়র। কর্মচারীদের নেতা বলা হয় তাকে। বুঝলি জাফর, মানুষটা ভালো, কিন্তু ঘাড়ে জিন আছে। তোকে আগে থেকে সাবধান করা দরকার ছিল। লোকটা রাত্রিবেলায় ঘুমোয় না, সারা রাত জেগে থাকে, আর দিনের বেলায় ঘুমোয়। এটা শুধু জিনরাই করে। ম্যানেজার সাহেব বলল যে এই দেশে থেকে থাকিছে, সেইখানে নাকি দিনের বেলায় রাত আর রাতের বেলায় দিন। সেই জন্যই এইরকম। আমরা কি বোকা নাকি? আমরা জানি সাহেব এইসব করে নাকি? ওনার ঘাড়ের জিন ওনারে দিয়ে করা। গত কয়েকদিন ধরে ড্রাইভার ইমরান আর গার্ড শহীদুলকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। পরশু গিয়েছিল প্রেমবাগ। সেখানে, যেখানে আশেপাশে 2-1 মাইলের মধ্যে কোনো বসতি নেই, সেখানে গিয়ে রাত দুপুরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বসেছিল। কি রাস্তার গাড়ি গণবে, রাতের বেলা কতগুলো নাইট কোচ এই রাস্তা দিয়ে চলাচল করে তাই দেখবে।
ডাকাতের ভয় দিলি বলেছে, ভালোই তো, ডাকাত ধরলে কি হয় সেইটাও দেখা যাবে, ভেবে দেখ। এই শুধু না, শুক্রবার আমাবস্যা ছিল, শহীদুলের ছুটি ছিল, গার্ড ছিল ছোট কামাল, তাকে নিয়ে চলে গেল মশিয়াটি রোডে। সেন থেকে সুযোগপুর আর ডুমুরতলার বিলের মাঝখানে যে কালভার্ট, তার উপর বসেছিল রাত 2টোর সময়। ঘন কালো অন্ধকার, এমনি ভূতির ভয়। তারপর ছোট সাহেব বললেন, শোনো, এইসব বিলের পানি আগাছা পচে এক ধরনের গ্যাস হয়, ওটা মিথেন গ্যাস। এখন এই শুকনো বাতাসে অক্সিজেন আছে, সেই গ্যাস উপরে উঠে আসলে অক্সিজেনের সাথে মিশে আগুন ধরে। এই আগুনগুলোকেই আমরা আলেয়া ভাবি। কামাল যেন কি বলতে গেছিল, স্যার এগুলো পেতনির মুখের আগুন, তাই দিয়ে ওরা মাছ পুড়িয়ে খায়। ছোট সাহেব এক ধমক দিয়েছেন, বলেছেন চুপ করে বসে থাকো, আর ডান দিকে তোমরা দুজন আর বাম দিকে কতগুলো আলো জ্বলে তাই আমরা গুনবো এখন। কামাল 8 ঘন্টা মতো টিকেছিল, তারপর কাছাকাছি আলোয়া দেখে ভূত 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 করে একেবারে দাঁত কপাটি। সকালবেলা একেবারে এক কাপড়ে নির্দোষ হয়ে গেছে। ওর বাপ আইছিল যে কি হয়েছে শুনতে, কিন্তু সব শুনে ছেলে যা করেছে তাতে মদ দিয়ে পলাইয়ে বাঁচিছে, আর তুমি সেই লোকের পাল্লায় পড়িছ, বাঁচতে পারবা না। ছোট সাহেব এমনি লোক ভালো, কিন্তু রাতে ঘুমোইছো এর মাপ নেই। কালকে শেষ সীমানার দিকে যাবে বলে গাড়ি নিয়ে বের হয়েছে, মোড় ঘুরতি তোমার দেখেছে তুমি ঘুমাচ্ছ, ব্যাস গাড়ি থামায় কাজ সারা। দেখো ম্যানেজার সাহেব কি কয়। ম্যানেজার রহিম সাহেব অল্প কথার লোক, তিনি কথা বলেন, একটা দম নেন, তারপর কয়েক মিনিট পরে আবার কথা বলেন। জাফরকে ডেকে বললেন, তোমার চাকরি নেই, পরপর 2 বার। আগের বাড়ি চাকরি যেত, কিন্তু বড় সাহেবের স্ত্রীর গ্রামের লোক তুমি, তাই পার পেয়ে গিয়েছিল, এবার শেষ। তবে ছোট সাহেব বাইরে থেকে এসছে, তিনি নিয়মকানুনে একেবারে আন্তর্জাতিক, তোমাকে 2 মাসের বেতন দিতে বলেছে। জাফরের চোখে জল এসে গেল, তার বউটার বাচ্চা হবে, এখন চাকরি করলে সে খাবে কি? তার নিজের থাকবার জায়গা পর্যন্ত ছিল না, সে থাকে ছোট বউ মানে বড় সাহেবের স্ত্রীর জায়গায়, সেখানে তিনি থাকতে দিয়েছেন, চাকরিও ওনার তো। এখন কি হবে? চেঁচামেচি করে লাভ নেই, ছোট সাহেবের গুণকীর্তনে সবাই বিভোর। কতবার যখন হলে বড় ছবি লাগলো তখনকার ঘটনা জাফরের বেশ মনে আছে। রাতে রান্নাবান্না শেষ, সবাই খাবে। ছোট সাহেব কিছুদিন হলো বিদেশ থেকে এসেছে, 4 জন্য বাড়ি থেকে প্লেট গ্লাস এসেছে, বাকিদের জন্য ডেকোরেটরের প্লেট গ্লাস। লম্বা দোহরা গড়নের কালো মতো লোকটা, হাফ প্যান্ট পরা, জাফরদেরই বয়সী হবে, এসে সবার খোঁজ খবর করতে লাগলো। তারপর হঠাৎ জোরে ম্যানেজার সাহেবকে ডাকতে লাগলো। দূরে সুইপার রুইদাস আর তার ছেলে মাটিতে বসে পাতা সামনে নিয়ে বসে আছে, তাই দেখে উনি প্রশ্ন করলেন। ম্যানেজার সাহেব হাসতে হাসতে বললেন, আরে ওরা সুইপার, হরিজন, বুঝলে সুমন, ওরা সবার সাথে বসে খেতে পারবে না, আর ওদের প্লেটে খাওয়া নিষেধ। ম্যানেজার সাহেব অনেক পুরনো স্টাফ, তিনি ছোট সাহেবকে তুমি বলেন। ছোট সাহেব গজগজ করতে লাগলেন। রুইদাসের ছেলেকে ডাকলেন, নিজের পাশে বসালেন, বললেন, লেখাপড়া করো? ছেলেটা বলল, না। কেন? স্কুলে নেয় না। তিনি আরও রেগে গেলেন। প্রথম কাজ যেটা করলেন তাতে সব স্টাফরা হতভম্ব হয়ে গেল। রুইদাসের ছেলেকে পাশে বসিয়ে তার প্লেটে খাবার তুলে দিয়ে খাওয়ালেন। রুইদাসকে আর একটা প্লেট দিতে বললেন। কে যেন বলল, ডেকোরেটর কিন্তু প্লেট ফেরত নেবে না স্যার। তিনি বললেন, প্লেটের দাম দিয়ে দেবেন। আর নিজের প্লেটটা বাচ্চাটা দিয়ে বললেন, ওটা তুমি বাড়ি নিয়ে যাও, এখন থেকে প্লেটেই খাবে। স্টাফদের বললেন, এই জিনিস যেন আর না হয়। তারপর অনেক বড় বড় কথা বললেন। জাফর তার অনেকটাই বোঝেনি, সেই থেকে ছোট সাহেবের অনেক শোনেন। শুধু এখানে নয়, তিনি স্কুলে মাস্টারদের সাথে ঝগড়া করে সেই রুইদাসের ছেলেকে নাকি স্কুলে ভর্তি করেছে, সে এখন স্কুলে যায়। এই লোকের নামে কিছু বললে স্টাফরা আর জাফরকে আস্ত রাখবে না। জাফরের এখন একটাই ভরসা, সেটা হলো ছোট বউ। তাকে বললে যদি কিছু হয়,
সে জোর পায়ে বড় সাহেবের বাসার দিকে হাঁটতে লাগল। ছোটবুকে বাড়িতে পাওয়া গেল না, তিনি বাইরে কোথাও গেছেন। জাফর বসে থাকলো গেটে। গাড়িটা ঢুকলেই তাকে ধরতে হবে। ভাগ্যটা ভালো, ছোটবু কিছুক্ষণ পরই ফিরে আসলেন। জাফর একেবারে পায়ে পড়ে গেল, তবে সে আসমানের বাদ যাবার কথাটা একেবারে চেপে গেল। যদি ছোটবু পাছে আবার রেগে যান। ছোটবু সব শুনে বসতে বললেন। 10 মিনিট পরে বেরিয়ে এসে জাফরকে বললেন, এই গত মাসে কি হয়েছিল রে? জাফরের সেই কথা মনে ছিল না। গত মাসে সে ঘুষি মেরে মেশিন অপারেটর আবুলের নাক ফাটিয়ে দিয়েছিল। সেবার অবশ্য সে 3 দিন সাসপেন্ড ছিল, কিন্তু চাকরি যায়নি। ঘটনাটা একেবারেই মামুলি। আবুল একটা শয়তান, সে কিছু লেখাপড়া জানে, সেই দেমাগে সে বাঁচে না। কথায় কথায় ইংরেজি বলে। জাফরের সাথে কথা হচ্ছিল রাজনীতি নিয়ে। জাফর আওয়ামী লীগ করে, আবুল বিএনপি। এক কথায় 2 কথায় চেঁচামেচি বেঁধে গেল। আবুল বলল, তুই একটা রাবিশ। জাফরের কথা বল। শোয়ের সময় হয়ে যাওয়ায় আবুল মেশিন ঘরে চলে গেল। লাইটম্যান হাসেম পাশে ছিল। সে এসে বলল, হায় 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 হায়, জাফর ভাই, আবুল তোকে একই বলে গেল, তোর তো মান ইজ্জত কিছুই নেই। রাবিশ মানে জানিস? আহা হা, মা বাপ তুলে গালি দিলেও কম হয়ে যায় না। হায় 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 হায়, রাবিশ বলল, তোর তো এখন গলায় দড়ি দিয়ে মরা উচিত। জাফর কিছুটা রক্তটা, তার মাথায় রক্ত চড়ে গেল। কি এত বড় সাহস! সে মেশিন রুমে ঢুকে আবুলকে মারলো এক ঘুষি। আবুল একেবারে চিৎপটাল। তারপর ডাক্তার, হাসপাতাল, কত কি। বিচার বসলো 3 দিন পর। হাসেম তখন পগার পা। জাফর দোষী হয়ে গেল, আর জানতে পারলো রাবিশ মানে এমন কিছু না, পুরনো জঞ্জাল। তার তখন 3 দিনের সাজা হলো। ছোটবু বললেন, দেখ, সুমন খুব শক্ত ছেলে, এখন হাজার কান্নাকাটি করলো তোর চাকরি ফেরত হবে। তুই বাড়ি যা, কাল আসিস, কিছু টাকা নিয়ে যাস, একটা গরু কেন, হাঁস মুরগি পাল, আর 2 মাসের বেতন তো পেয়েছিস, ওই দিয়ে চলতে থাক। আমি কিছুদিন পর সুমনকে আবার বলে তখন একটা কিছু করে দেব। জাফর বাড়ি এসে কাঁদতে লাগলো। সব শুনে আসমানিও কাঁদতে লাগলো। তার এখন কত মাস জাফর জানে না, তবে মাঝামাঝি সময় হবে। ভালো খাওয়া দাওয়া দরকার, এখনই এই কাজ হলো। আসমানের চিৎকার শোনা যাচ্ছে, তবে এই সময় তার ব্যথা উঠবার কথা না। ঘরে দাই খালা আছেন, তিনি কিছু করতে পারছেন না। বাইরে এসে শুধু বলে গেলেন, আল্লাহ আল্লাহ কর জাফর, আল্লাহ আল্লাহ কর। আসমানের অবস্থা ভালো না। সূর্যের হাসি যে আপাত তার বাড়িতে আসতো, সে বলেছিল আরও 2 মাস লাগবে। কিন্তু ভোর রাত থেকেই আসমানি ব্যথায় কাতরাচ্ছে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিচ্ছু হয় না। জাফর পাশের বাড়ি গেল। ওখানে কাউসারের সাইকেল আছে, ওটা ধার নিয়ে সোজা ছোটবুর কাছে যেতে হবে। জাফর এসে গেটে সাইকেল রেখে ভিতরে চলে গেল। শহীদুল তার গ্রামের ছেলে, সে গেটে আটকালো না। পিছনের মাঠে ছোটবু বসা। তিনি জাফরের কথা শুনে আঁতকে উঠলেন। সুমন, সুমন! দোতলায় ছিলেন ছোট সাহেব। মায়ের ডাক শুনে নিচে নেমে আসলেন। সব শুনে আরও রেগে গেলেন। ওই স্টুপিড তো আমাকে বলেনি যে হিজ ওয়াইফ ইজ প্রেগনেন্ট। একটা ভুলে তাহলে তো ওকে আমি ডিসমিস করতাম না। চেঁচামেচি শুনে বড় সাহেব বের হয়ে আসলেন। তিনি বললেন, দেখো সুমন, এটা তোমার আমেরিকা নয়। এখানে মানুষের সুযোগ সুবিধা খুব সীমিত। গ্রামের মানুষ এখনো লাজুক এবং সহজ সরল। তার বউয়ের কথা বলতে সে হয়তো দ্বিধাবোধ করেছে, লজ্জা পেয়েছে। গরিব মানুষ। তোমার উচিত ছিল তাকে ডিসমিস করার আগে তার পারিবারিক এবং অর্থনৈতিক ব্যাপারে খোঁজ নেওয়া। তুমি তা করোনি। লিভ অ্যান্ড লেট লিভ বাবা। সবাইকে একভাবে দেখা ঠিক নয়। গরিব লোকের জন্য কঠিন আইনের থেকে তাদের দারিদ্রতা বেশি জরুরি। তুমি তাকে কঠিন শাস্তি দিলে। আমি মনে হচ্ছে এরকম ব্যাপারে চটথাপ্পড় মারি, কান ধরে দাঁড়িয়ে রাখে, কিন্তু চাকরি খেয়ে ফেলি না। কারণ চাকরি গেলে সে খাবে কি। এখন যে বিপদ, যাও দেখো কি করতে পারো, তবে চিকিৎসাটা যেন ঠিক মতো হয়। ছোট সাহেব নিজে গ্যারেজ থেকে জিপ বের করলেন। ড্রাইভার ইমরান নেই, তিনি নিজেই গাড়ি নিয়ে বাইরে বের হয়ে আসলেন। শহীদুলকে উঠতে বললেন, এই গাধা, গাড়িতে উঠে বস। জাফর গাড়িতে উঠে গেল। এত বড় গাড়ি সে আগে চড়েনি। ভিতরে হিম শীতল ঠান্ডা। ছোট সাহেব রাস্তাটা চেনেন।
তার নানা বাড়ির রাস্তা। 10 মিনিটে জাফরের বাড়ির সামনে গাড়ি। আসমানিকে পাজাকলো করে গাড়িতে ওঠানো হলো। তার শাড়ি রক্তে ভিজে গেছে। দাইমা তাকে গাড়িতে তুলে দিলেন। রক্তে দামি গাড়ির সিট ভিজে যাচ্ছে। শহীদুল কি যেন বলতে যাচ্ছিল। ছোট সাহেব ধমক দিলেন তাড়াতাড়ি করবার জন্য। গাড়ি ছুটে চলল মেঠো পথ ধরে। শা শা করে ধুলো উড়ে ভরে গেল গ্রামখানা। বড় রাস্তায় উঠে গাড়ির গতি যেন বেড়ে গেল 1000 গুণ। হাওয়ায় উড়ে চলতে লাগলো সেটা। আধা ঘন্টার মধ্যে খুলনা শহরের আলো দেখা যেতে লাগলো। গাড়ি থামলো বিশাল এক হাসপাতালের সামনে। জাফরের চোখ বড় বড় হয়ে গেল এদের কারবার দেখে। গাড়ি থামতেই কোথা থেকে সাদা কাপড় পরা একগাদা লোকজন আসমানিকে চাকা লাগানো খাটে করে কোথায় যেন নিয়ে গেল। ছোট সাহেব গাড়ি হাসপাতালের সামনে রেখে ভিতরে চলে গেলেন। সেখানে ঘরের মধ্যে কার্পেটের উপর সোফা বসানো। জাফর নিচে বসছিল। ছোট সাহেব উপরে বসতে বললেন। মহিলা এক ডাক্তার এসে ইংরেজিতে কী সব বলতে লাগলো। টাকা পয়সার কথাও আছে। জাফর বুঝতে পারল রোগীর অবস্থা ভালো না। বাচ্চাটা বাঁচবে কিনা তারা জানে না। তার উপর অনেক খরচাপাতি। এইটুকু জাফর বুঝে গেল। ছোট সাহেব শুধু মাথা নাড়িয়ে গেলেন। ডাক্তার চলে গেল। অনেকক্ষণ হয়ে গেছে, বেশ কয়েক ঘন্টা। এর মধ্যে চা আর বিস্কিট দিয়ে গেছে এক লোক এসে। অনেক রাত হয়েছে। ছোট সাহেব কিছু খাননি। জাফরের তো খিদে তেষ্টা সব চলে গেছে। সে সকাল থেকে কিছুই খায়নি। তার মনেও হচ্ছে না তার খিদে পেয়েছে। জাফর কেমন ঝিমিয়ে পড়েছিল। মহিলা ডাক্তারের কথায় তার ঘুম ভেঙে গেল। কংগ্রাচুলেশন সুমন সাহেব, আপনার একটা মেয়ে হয়েছে। তবে মা এবং মেয়ের অবস্থা এখন স্টেবল না। একজন আইসিইউ, অন্যজন এনআইসিইউ। সকাল হলে দেখা করার অনুমতি হয়তো পেতে পারেন। আসমানি দেখতে অপরূপ। তাকে যে কোনো বড় ঘরের বউ মনে করা স্বাভাবিক। ছোট সাহেব হাসলেন। তিনি জাফরকে দেখিয়ে বললেন, বাবা আমি নই, বাবা ওই। ডাক্তার মহিলা চোখ বড় হয়ে গেল। তার ভ্রু কুচকে গেল। জাফরের পরনে ছেঁড়া লুঙ্গি আর ময়লা একটা গোল গলা গেঞ্জি। সেই হাসপাতালে এসেছে। ডাক্তার সাহেব বিশ্বাসই করতে পারলেন না। জাফর বসে বসে কাঁদছে। ছোট সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিলেন। শোনো, একটু পরে সকাল হবে, তুমি টাকাটা নাও। এখান থেকে রিক্সায় রূপসা ফেরিঘাট চলে যাবে। ওখানে খুব সকালে কিছু দোকান খুলে সেখান থেকে জামা প্যান্ট কিনে এখানে আসবে। এসে আমার কথা বললে তোমাকে বাথরুম দেখিয়ে দেবে। গোসল করে নতুন জামা পরে তারপর বউ আর মেয়েকে দেখতে যাবে। কারণ তোমার এই যে পোশাক, এটাতে আইসিইউ বা এনআইসিইউতে কোনোটাতেই তোমাকে ঢুকতে দেবে না। সকাল হয়ে গেছে। গরুটাকে খাবার দিতে হবে। খুপি থেকে হাঁস মুরগিগুলো বের করতে হবে। খুপি খুলে একটা মোরগ রেখে বাকি সব ছেড়ে দিল জাফর। মুরগিটাও বেঁধে রাখলো ঘরের খুঁটির সাথে। নাসিমাকে দেখতে পেল। সে ঘোমটা দিয়ে আসছে। নাসিমা জাফরের বোন, একই গ্রামে থাকে। তাকে গতকাল সন্ধ্যায় জাফর খবর দিয়ে এসেছিল। ভোরবেলা এসে আসমানের জন্য ভাত আর মুরগির মাংস রেঁধে দিতে। কি জানি হাসপাতালে ওকে খেতে দিচ্ছে কিনা। গতকাল সকালে ও নতুন জামা কাপড় পরে গিয়েছিল আসমানিকে দেখতে। ঠান্ডা ঘর, শুনশান নীরব। আসমানি শুয়ে আছে সাদা বিছানা। তার মাথার কাছে কত যন্ত্রপাতি, সারা শরীরে কত তার, কত নল লাগানো। তার মাথায় কাপড়ের মতো পরানো। যেন মনে হচ্ছে কোনো দেশের এক রাজকন্যা খাটে ঘুমিয়ে আছে। জাফর দূর থেকে দেখেছে। নতুন কাপড় পরা, তারপরেও তাকে প্লাস্টিকের মতো আরও একটা কাপড় জড়িয়ে দিয়েছে। তবে মেয়েকে সে ঠিকমতো দেখতে পারেনি। মেয়ে কাচের এক ছোট্ট বাক্সের মধ্যে তুলোয় জ্বলানো। তাকে দেখা যায়। তবে সে হাত পা বুঝতে পেরেছে। লম্বা লম্বা হাত পা নাড়ছিল তার মেয়ে। মেয়ের নাম আয়েশা। আসমানি রোজ নামাজ পড়ত, কোরআন হাদিস পড়ত। জাফরের মতো সে নিরক্ষর না। বলতো, বিবি আয়েশার নামে মেয়ের নাম হবে, আর ছেলে হলে হবে হযরত আলীর নামে আলী। সব ধার্মিক না। জাফর তাদের চেনেই না। নাসিমা এসে রান্নাঘরে ঢুকলো। সে আসমানি না আসা পর্যন্ত কয়েকদিন এখানে থাকবে, কারণ জাফর যাবে হাসপাতালে। মাটির রাস্তায় দুই পাশ দিয়ে গরুর গাড়ি আর ভ্যান যেয়ে মাঝখানে উঁচু, আর দুই পাশে দুইটা নালার মতো হয়ে গেছে রাস্তাটা। উঁচু জায়গাটাতে ঘাস গজিয়েছে। সেখানে ভোরের শিশির পড়ে কেমন পিচ্ছিল হয়ে গেছে।
জাফর তাড়াতাড়ি হাঁটছে, সকাল সকাল পৌঁছানো দরকার। আসমানি হয়তো না খেয়ে বসে আছে। তাড়াতাড়ি হাঁটতে চেয়ে সে প্রায় পিছলে পড়েই যাচ্ছিল। কোনো মতে বেঁচেছে, তবে টিফিন বাটি থেকে মুরগির তরকারির ঝোল পড়ে একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। জাফর দাঁড়িয়ে গেল। এখন কি করে? বাটিটা ঝোলে মাখামাখি হয়ে গেছে। এখন নোয়াপাড়া পর্যন্ত যেতে হবে, সেখান থেকে বাসে করে খুলনা। নাসিমা খুব ভালো করে রেঁধেছে, সে খুব ভালো রাঁধে। জাফরেরই দোষ, সে অসাবধানে তরকারির প্রায় সব ঝোল ফেলে দিয়েছে। তার মন খারাপ হয়ে গেল। শুরুতেই এরকম হয়ে গেল। সে এলোমেলো পা ফেলে চিন্তিত মনে হাঁটতে থাকলো গ্রামের মেঠো পথ ধরে।